সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আইএফআইসি নিবেদিত এই সময়ের আজকের আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ সারা বিশ্বেই, বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বেই সবচেয়ে আলোচিত যে ঘটনা, ইরানে মার্কিন এবং ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের প্রতিরক্ষা মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান সহ অনেকে নিহত হয়েছেন। এই ঘটনা বিশ্বজুড়ে সারাদিন আলোচনার। এটা নিয়ে আমরা আলোচনা করব এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের জ্বালানি খাতে কিংবা প্রবাসীদের ক্ষেত্রে এটার কী প্রভাব পড়তে পারে এই নিয়েও আলোচনা করব। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য। জনাব ওয়াদুদ ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং নির্বাচিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আরও উপস্থিত আছেন রাহিদ এজাজ, সিনিয়র সাংবাদিক এবং প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক। আপনাকেও এনটিভির এই আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। জনাব রাহিদ এজাজ, আপনাকে দিয়ে আলোচনাটা একটু শুরু করতে চাই। যেমনটি আমরা শুরুতেই বললাম যে গতকালকের সকালের এই আক্রমণ এবং এই 2 দিন ধরে যে ঘটনাবলী ঘটছে, ইরানে হামলা এবং পাল্টা হামলা, পুরো মধ্যপ্রাচ্য একটা অস্থির অবস্থার মধ্যে এবং অতীতে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমার মনে হয় হয়নি। বিভিন্ন দেশে হামলা হয়েছে, ইরাকে হামলা করেছে, ইরাকের পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল। আপনি পুরো জিনিসটাকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ জাহিদ ভাই, আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেমনটা আপনি বলছিলেন যে ইরাক এবং ইসরায়েল মিলে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যে হামলাটা চালিয়েছে এবং তারা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছিলেন এক ট্রুথ সোশ্যাল দিয়ে যেভাবে টালমাটাল করে দিচ্ছে, সেটা ভেনেজুয়েলা বলুন, ট্যারিফ ডিল বলুন এবং সর্বশেষ গতকাল যেটা ঘটেছে, এবং যে ইরানের রেজিম চেঞ্জের নামে তারা 3টা, আমি যদি বলি বড় দাগে তাদের টার্গেট ছিল একাধিক। একটা হচ্ছে রেজিম চেঞ্জ, একটা হচ্ছে খামেনিকে হত্যা করা, আর একটা হলো যে পারমাণবিক যেই সম্ভার সেটা নির্মূল করা, বন্ধ করা, যেভাবে বলেন না কেন। একটু ফিরে গিয়ে যদি আমি গত বছরের জুন মাসের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি, নিশ্চয়ই আমাদের মনে আছে ওই সময় 2 সপ্তাহ একটা হামলা কিন্তু ইসরায়েল চালিয়েছিল, আমেরিকা ব্যাক করছিল এবং ব্যাক টু ব্যাক চূড়ান্ত পর্যায়ে আমেরিকা করবে। কিন্তু সেই সময় যদি আমরা বলি, ইরান যেভাবে প্রতিহত করেছিল, বিশেষ করে ইসরায়েলের যে আপনার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, আয়রন ডোম, যেটা একটা মিথ ছিল যে আয়রন ডোম স্পর্শ করতে পারবে না, ইরান কিন্তু সেটা গুড়িয়ে দিয়েছিল। কিন্তু এটাই এই জন্যই বলছি, সেটাকে আমি মনে করি একটা ট্রায়াল বেসিসে হয়তো যুক্তরাষ্ট্র ইসরায়েল অ্যাক্সিস একটা প্ল্যান করেছিল। তো সেই প্ল্যানের ধারাবাহিকতায় গতকালকে যেটা করলো, এবং এটা বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম, মিডল ইস্টে যে বেস ছিল কাতারের আল উবায়েদ, তাদের লার্জেস্ট মিলিটারি এয়ার বেস ধরা হয়, সেটা সহ সবগুলো থেকে তারা ইভ্যাকুয়েট করে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং আবার অন্যদিকে ফ্লিটও নিয়ে ধরে নেওয়া হয়, তারা ফ্লিট এনে যে রণতরীতে সেগুলো অ্যাঙ্কর করেছিল এবং তার পরম্পরায় এটা হলো। তো এটাতে করে একটা জিনিস পরিষ্কারভাবে আমাকে যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ইসরায়েল এবং ইউএস মিলে গত বেশ কিছুদিন ধরে যে ধরনের ইন্টেলিজেন্স অ্যাকশনগুলো নিচ্ছিল, আপনার নিশ্চয় মনে আছে আইআরজিসি চিফ কাসেম সুলাইমানিকে খুন করা হয়েছিল। অর্থাৎ ইসরায়েল ইরানি টেরিটরিতে আপনার গোয়েন্দা বৃত্তি বা গুপ্তচর বৃত্তি এত সফলভাবে করেছে, তারা এই অপারেশনটা সাকসেসফুল করতে পারলো। সকালে নিউ ইয়র্ক টাইমসের একটা খবর দেখছিলাম, সিআইএ এবং ইসরায়েল মিলে কিভাবে টার্গেট করে আপনার খামেনি, এবং যেটা একটা ইনফরমেশন নিশ্চয়ই আপনিও এটা খেয়াল করেছেন যে যেটা কথা ছিল রাতের বেলা অপারেশন চালাবে, কিন্তু যখন সিআইএর কাছ থেকে ইনফরমেশনটা পেল যে তারা সকালে মিটিংয়ে বসবে, সাথে সাথেই তারা অপারেশনটা চালিয়ে তাদেরকে যে একসাথে এত লোককে আর পাওয়া যাবে না, এটাকে তারা কাজে লাগে। এবং বলা হয় বারবারই যে ইরানের ক্ষেত্রে এই কথাটা বারবারই বলা হয় যে তাদের ভিতরে মোসাদের লোকজন সবসময় অ্যাক্টিভ থাকে। ওই কথাটাই বলছি, কাসেম সুলাইমানিকে যখন হত্যা করা হয়, তারপরে আপনার শীর্ষ সারির পরমাণু বিজ্ঞানীদের যখন খুন করা হয়, এটাতে খুব পরিষ্কার। এখানে আরেকটা বিষয় না বললে নয়, আজকের দিনে প্রযুক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে টেকনোলজি, এত অ্যাডভান্স টেকনোলজি চলে এসছে, সেটা ট্র্যাক করা ডিফিকাল্ট। ধরুন আমাদের 3 জনের হাতে এই ডিভাইসটা আছে, আমরা মেইল ইউজ করি, গুগল করি, নানা রকম সোশ্যাল মিডিয়া সার্ফিং করি, এটা কিন্তু আমাদের
লোকেশনটা ট্র্যাক করে দেয়। ট্র্যাক করে দিচ্ছে। আর আমেরিকা ইসরায়েলের মতো দেশ যারা প্রতিরক্ষায় প্রতিদিন নানা রকম গবেষণার মধ্যে নিজেদের উৎকর্ষ তাদের ইউনিক কিছু প্রযুক্তি তাদের আছে। এমন কিছু প্রযুক্তি আছে, ধরেন আমরা 3 জন বিসিএসসি বিল্ডিং এর 7 ফ্লোরে না 8 ফ্লোরে না 10 ফ্লোরে সেটাও ট্র্যাক করা তারা সম্ভব। ট্র্যাক করে। ধরুন ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে যেভাবে তারা আপনার হত্যা করলো সপরিবারে, আজকে সেহরির সময় ফজর নামাজ পড়তে যাওয়ার আগে আমি এরকম কিছু এক্সরে যখন কিছু অপারেশনের ভিডিও দেখছিলাম, এবং দেখতে দেখতে পরে শুতে যাওয়ার আগে আমি নেটফ্লিক্সের আবার সেই বিন লাদেনের অপারেশনের এই আপনার আগের ঘটনাটা ভিডিওগুলো দেখছিলাম। তো এত প্রিসিশন অ্যাটাক যখন চালায়, এবং প্রায় বলা হচ্ছে 200-র মতো জঙ্গি বিমান এখানে ব্যবহার করা হয়েছে। জি। তো এবং এটা একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যে খামেনিকে এলিমিনেট করা বা না করা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন এই আলোচনাগুলো করছি, ইরানের এই পরিস্থিতির জের ধরে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে, ইরানেও হচ্ছে। এখন দেখার বিষয় আছে এটার আফটার মার্কটা কোন দিকে যায়। আমি আপনার কাছে আসব, এটা নিয়ে আলোচনা করব। জনাব ওয়াদুদ ভুঁইয়া, আপনার কাছ থেকেও একই প্রশ্ন, পাশাপাশি বাংলাদেশের ইম্প্যাক্টটা নিয়েও আপনার কাছ থেকে শুনবো যে এই হামলার ঘটনার পর বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের কি সমস্যা হতে পারে। হ্যাঁ, বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ একটা নতুন সরকার, অর্থনৈতিকভাবে এবং কমিউনিকেশন ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ একটু সমস্যার মুখোমুখি হবে। যত বেশি এটা সমস্যা ঘনীভূত হবে, বেশি প্রলম্বিত হবে, তত বেশি বাংলাদেশ সহ পৃথিবীর ছোট ছোট দেশগুলো খুব ভালোভাবেই অর্থনৈতিক ভাবে আক্রান্ত হবে। তো বাংলাদেশ হিসেবে আমরা নতুন সরকার, বিগত সরকার অনেক কিছু আমাদের থেকে, আমাদের দেশের ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা সৃষ্টি করে গেছে। পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্ট, তারাও কিন্তু খুব ভালো কিছু রেখে যায়নি। এই অবস্থায় তারেক রহমান সরকারের জন্য অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমাদেরকে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য, বাংলাদেশ ফ্লাইট বন্ধ হয়ে গেছে, এবং অন্যান্য জায়গাগুলো যদি আক্রান্ত হয়, তো যে সমস্ত পণ্য আমাদের আমদানি করে খেতে হয়, ব্যবহার করতে হয়, সেই সকল জিনিসপত্রের উপরেও প্রভাব পড়বে। মূলত তো জ্বালানির উপর যে প্রভাবটা, কারণ মিডল ইস্ট বেস তো সারা ওয়ার্ল্ডের জ্বালানি, বিশেষ করে জ্বালানির উপর তো পড়বেই, পাশাপাশি আমাদের খাদ্যদ্রব্যের উপরও পড়বে। জি। আমরা পশ্চিম থেকে যে সমস্ত আটা, ময়দা ইত্যাদি আমরা আনি পশ্চিমা থেকে, বা ভারত থেকে যে সমস্ত জিনিসপত্র আসে আমাদের দেশে, চায়না থেকে আসে, এই সকল নিত্যপণ্য ব্যবহার্য জিনিসের উপরে প্রভাব পড়ার খুব বেশি সম্ভাবনা আছে। ফলে সরকার নতুন ঘুরে দাঁড়ানোর আগেই আন্তর্জাতিক এই সমস্যাতে আমাদের জন্য একটু কঠিন সমস্যা হবে বলে আমি মনে করি। এইখানে আপনার কি মনে হয় যে এখানে মানে সরকারের তরফ থেকে কি করণীয় এখানে? না, সরকারের তরফ থেকে এখন অবজার্ভ করা উচিত, অবজার্ভ করার বাইরে আর কিছু নেই। সরকার পর্যবেক্ষণ করবে, খোঁজখবর রাখা দরকার, ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার। আর শক্তিধর দেশগুলোকে অথবা যুদ্ধরত দেশগুলোকে নিবৃত্ত করার জন্য, শান্ত থাকার জন্য আহ্বান করা দরকার, এবং সরকার ওদেরকে ওয়েলকাম করবে, ভাই আপনারা শান্ত হন, নিবৃত্ত হন, যুদ্ধ বন্ধ করুন। এতে আমরা ছোট দেশগুলো, সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত, উত্তপ্ত, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। জি। এই বলে আহ্বান করাটাই বাংলাদেশ সরকারের জন্য এখন উপযুক্ত সময়, বিষয়। এর বেশি বাংলাদেশ সরকারের সময় এবং সুযোগ কোনোটাই নেই। মানে আপনি কি মনে করছেন যে এটা সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা সার্বিকভাবে মিলিয়ে, যেহেতু আমেরিকার সাথে আমাদের একটা সম্পর্ক ভালো, বন্ধু রাষ্ট্র আমেরিকা, অন্যদিকে একটা মুসলিম কান্ট্রি ইরান, এবং ইরানের সাথেও বাংলাদেশের একটা ভালো সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক। পৃথিবীর সবার সাথে আমরা, বাংলাদেশ ছোট দেশ, গরিব দেশ, বিভিন্ন সমস্যায় জর্জরিত একটি দেশ, সবার সাথে আমাদের বন্ধুত্ব থাকাটা খুবই স্বাভাবিক। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, শত্রুতা নয়। তো সবার সাথে যেহেতু আমরা বন্ধুত্ব চাই,
বিশেষ করে বিএনপি সরকার সবার সাথে বন্ধুত্ব চায়, শত্রুতা নয়। আমাদের প্রভু নেই, কিন্তু আমরা বন্ধু দাবি করি সবাইকে, প্রভু নয় বন্ধু দাবি করি। তো সেই হিসাবে আমাদের সবাই বন্ধু, বন্ধুদেরকে আমাদের উপদেশ, পরামর্শ, আহ্বান এটুকুর মধ্যেই আমাদের থাকা উচিত। ইরানও আমাদের বন্ধু, আমেরিকাও আমাদের বন্ধু। এবং মিডল ইস্টের অন্য দেশগুলো আপনি জানেন যে অন্য দেশগুলোতেও যেহেতু মার্কিন ঘাঁটি রয়েছে এবং মার্কিন ঘাঁটি থাকার কারণে ইরান খুব স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া, মার্কিন ঘাঁটিতে হামলা করে এর প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করছে। এটা যদিও ক্ষয়ক্ষতির দিক থেকে বিবেচনা করলে ওই রকম কিছু না, কিন্তু এটা প্রতীকী প্রতিবাদ হলেও এটার একটা আলাদা গুরুত্ব আছে। এটার আবার কিছু ক্ষতিও আছে, যেমন ধরেন আপনার কুয়েতে বা কোন দেশে ইতিমধ্যে প্রবাসী 4 জন বাঙালি মারা গেছে। তো এটা এখনো মনে হয় এরকম কনফার্ম কোনো নিউজ আসে না। আহত আর একটা নিউজ কনফার্ম আছে, কুয়েতে একজন আহত হয়েছে এটা। আর এগুলা অন্য মধ্যপ্রাচ্যে 4 জন মারা গেছে বলে শোনা জি যাচ্ছে। জি জি প্রাইমারি নিউজ অনেকগুলো আছে, তো বাংলাদেশি প্রবাসী মারা গেছে বলে শোনা যাচ্ছে। এখন যেটাই হোক, মারা যাক, অথবা না গেলেও তো যেতে তো পারে, জি জি, আর সামনে তো মারা যেতে পারে। জি তাহলে মধ্যপ্রাচ্য তো আমাদের বন্ধু দেশ। মধ্যপ্রাচ্যে আমাদের দেশের ব্যাপক জনগোষ্ঠী সেখানে কাজে নিয়োজিত, শ্রম দিচ্ছে, জি প্রবাসী, তাদের রেমিটেন্স আমাদের দেশে আসে এবং যার উপরে আমরা নির্ভরশীল। তাহলে যদি আজকে প্রবাসীরা সেখানে সমস্যা পড়ে, জি যে সকল প্রবাসীরা অলরেডি ছুটিতে আছে তারা তো যেতে তারা কিন্তু যেতে পারছে পারছে না, না। ফ্লাইট শিডিউল অলরেডি ফ্লাইট শিডিউল ডিসরাপ্টেড হয়ে গেছে, যেতে পারছে না। জি আর যারা আসার কথা তারা আসতে পারছে না, জি যাদের ভিসার মেয়াদ শেষ তারাও সমস্যা পড়ছে। জি ইত্যাদি কারণে এখন এটা মিডল ইস্টে আমরা ব্যাপকভাবে সমস্যার মুখোমুখি হব। মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক অথবা বাঙালিরা, প্রবাসীরা কাজ করে, সেখান থেকে আমাদের যে রেমিটেন্স আসে সেটাতে বাধাগ্রস্ত হব, কাজের ক্ষতি হবে, এবং সেখানে কর্মরত বাঙালিরা, বাংলাদেশিরা জি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এবং ওই বন্ধুপ্রতিম দেশগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। শুধু যে আমেরিকান ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, আমেরিকান ঘাঁটিগুলো তো ইরাকের মধ্যে, বাহরানের মধ্যে, সৌদির মধ্যে, সৌদি আরবের মধ্যে, তো ওর মধ্যে তো আক্রান্তটা তো শুধু যে মানে ঘাঁটির মধ্যেই পড়বে সবসময় তা না। না, এটাকে যখনই ইন্টারসেপ্ট করা হয় তখন ন্যাচারালি ওই ঘাঁটিতে পৌঁছার আগেই ইন্টারসেপ্টটা করা হচ্ছে এবং ওইখানে পড়ে গিয়ে ধ্বংসস্তূপগুলো পড়ে গিয়ে আগুন ধরে যাচ্ছে, রেসপেক্ট করতে পারে। জি জি অথবা যেমন ইরাকে মানে কত 300 কত শিক্ষার্থী নিহত মারা গেল, যেগুলো তো বেসামরিক মানুষ মারা যাওয়াটা খুব দুঃখজনক। তো এরকম আজকে মানে মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা করতে গিয়ে হয়তো দেখা যাবে যে ইরান যদি হামলা ওইভাবে করে তাহলে বেসামরিক লোকজন মারা যাওয়ার সম্ভাবনা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রাহিদ এজাজ। আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে রেজিম চেঞ্জের কথা বলে যে আক্রমণ চালানো হলো, আসলেই কি ইরানের রেজিম চেঞ্জ করা সম্ভব? ইরানের যে স্ট্রাকচার, ইরানের যে অবস্থা, এতে এর আগে যেমন আফগানিস্তানে আমেরিকা চেষ্টা করেছিল, আফগানিস্তানে তো টোটালি তারা ফেল করেছে। ইরাকে দীর্ঘ সময় লেগেছে রেজিম চেঞ্জ করতে। লিবিয়া কিংবা সিরিয়ার ক্ষেত্রে হয়তো এটা তুলনামূলক, সিরিয়ার ক্ষেত্রেও এটা বলা যায় না, কারণ দফায় দফায় যদিও সর্বশেষ তাদের সমর্থিত একটা সরকার সিরিয়াতে আছে। লিবিয়ার ক্ষেত্রে এটা সম্ভব হয়েছিল। তো ইরানের ক্ষেত্রে কি আসলে ওইগুলোর সাথে মিলে এই রেজিম চেঞ্জটা কি এত তাড়াতাড়ি সম্ভব? না, আমি সেটা মনে করি না। এবং আমি কেন মনে করি না, প্রত্যেকটা দেশের এই স্ট্রাকচারটাই আলাদা। সে ধরেন আমি যদি প্রাসঙ্গিকভাবে মেলাই, ওই যে বাংলাদেশে 24-এ যেমন পরিবর্তন ঘটেছিল জেনজি মুভমেন্ট, অবশ্যই ঠিক তরুণ জনগোষ্ঠী সামনে ছিল, কিন্তু তরুণ জনগোষ্ঠীর সামনে থাকলেও আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে দেখি, আপামর জনসাধারণ, এর সাথে রাজনৈতিক দল, বিভিন্ন বয়স, শ্রেণী পেশা, একটা ইস্যু ছিল। সেই ইস্যুটা কি, যে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে, আমরা বের হয়ে আসতে হবে। তো এই নেপালে যেটা হয়েছিল সেটাও ধরেন ক্ষমতার পালাবদল। তো এক একটা দেশের কনটেক্সট আলাদা। এবার স্ট্রেট ওয়েতে চলে আসি ইরানের কথা। আমরা যদি ইরাকের পরিবর্তন দেখি, রেজিম চেঞ্জ হলো, লিবিয়াতে গাদ্দাফির পতন হলো, আজকে লিবিয়াতে কি হচ্ছে, একটা সিভিল ওয়ার হচ্ছে। এবং গাদ্দাফির ছেলে অন্য জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি, বলা হচ্ছিল নির্বাচন হলে সামনে রাজনৈতিক যদি উত্তরণ হয় সেই ভালো অবস্থা। তো এই দেশগুলোর পরিস্থিতিতে আফগানিস্তানেরটা বলাই বাহুল্য, যে তালেবানকে হঠাতে আপনার
টেররের নামে যা শুরু করলেন ইরাকে আফগানিস্তানে, সেগুলো তো পরে বিফল হয়ে গেলো, ব্যাকফায়ার করলো, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর ইরানের ক্ষেত্রে একেবারেই মেলানো যাবে না, কারণ হাজার বছরের পার্সি সভ্যতা, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান সব মিলিয়ে ইরান যেভাবে স্ট্রাকচারটা তৈরি হয়ে আছে, সেখানে আপনি 1, 2, 3 টার্গেট এবং এই যে এলিমিনেশনের থিওরি দিচ্ছেন, সেই থিওরি দিয়ে আপনি আলটিমেটলি কি করতে পারবেন, সে নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে 79 সালে যে ইসলামী বিপ্লব হলো, সেই বিপ্লবটা হয়েছিল কিন্তু মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে। তো সেই রেজা শাহ পাহলভীর শাসনামলের অবসান চাচ্ছিল, কিন্তু পরবর্তীতে যে বিপ্লব, সেই বিপ্লবে অনেকের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে আমরা দেখি। কারণ ইরাক যে আজকে 46-47 বছর ধরে যে শাসনটা করে গেছে, সেখানে জনগণের একটা উল্লেখযোগ্য অংশ যেমন সন্তুষ্ট, আবার আমরা উল্লেখযোগ্য অংশ এমন একটা খুব বিক্ষোভ দেখা খুব গেছে, বিক্ষোভ আমরা দেখা রিসেন্টলিও গেছে। দেখেছি। এখন এটা নিয়ে মতান্তর আছে যে এই ইসলামী বিপ্লব যে কারেন্ট স্ট্রাকচার, এটার এগেনস্টে রেজা শাহ বা তাদের সাপোর্টারদের অংশটা কি 15 বা 20%, ধরে নিচ্ছি 20%, আমি মার্জিনাল ফেরত দিয়ে, তাহলে 80%ও যদি থাকে, যেটা বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি বা বিশ্লেষণে দেখেছে যে 80% হচ্ছে এই খামেনি এবং তাদের কারেন্ট সিস্টেমের সমর্থক বা ধারক বাহক। তাদের মধ্যে আবার বলা হচ্ছে 45-50% হচ্ছে যারা মডার্ন ডেভেলপমেন্টকে এমব্রেস করেই এই পদ্ধতি সেটা তো তাদের মধ্যেও দেখা গেছে যে প্রেসিডেন্ট মতভেদ আছে, রাইসির অবস্থান এর আগে মানে যে প্রেসিডেন্টের মধ্যেও তাদের মধ্যে যে দুইটা কারেন্ট থেকে আসছে, বিভিন্ন সময় দুইটা কারেন্ট থেকে আসছে, এবং রাইসির যে বিয়োগান্তক হেলিকপ্টার দুর্ঘটনায় সেটা নিয়েও তো অনেক প্রশ্ন অনেক প্রশ্ন রয়েছে, আছে। এটার বলা হচ্ছে পিছনে তিনি খামেনির উত্তরসূরি হয়েছিলেন কিনা বা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন কিনা। তারপরে সব মিলিয়ে আমি বলবো এত কমপ্লেক্স একটা সিচুয়েশন ইরানের, আপনি রেজিম চেঞ্জ, যে ইরানে এক লহমায় আপনি ভেনিজুয়েলা যেভাবে আপনি উঠিয়ে নিয়ে গেলেন, পারলেন, ইরানে রাতারাতি সেটা করে ফেলবেন, সেটা হবে না বলে আমার অনুমান। কেন অনুমান? দেখুন, এয়ার স্ট্রাইক করে কিন্তু ইরানেরকে আপনি খামেনিকে খুন করলেন, প্রতিরক্ষা মন্ত্রীকে মারলেন, টপ লেভেলে সবাইকে এলিমিনেট করে দিলেন। বলা হচ্ছে যে 40 জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মারা গেছে। এর মধ্যে 5 জন তো বিশেষভাবে উল্লেখযোগ্য, যে ডিফেন্স কাউন্সিলের চিফ, মানে প্রতিরক্ষা উপদেষ্টা বললে যা বোঝা যায়, আলী শামখানিকে, কিংবা আইজিআরসির চিফ, প্রতিরক্ষা মন্ত্রী, সেন্ট্রাল কমান্ডের চিফ, মানে মেজর 5টা পোস্টে তো 5 জনকেই মেরে ফেলেন। কিন্তু তারপরে হচ্ছে কি, যখন কাসেম সুলেমানির পরে কিন্তু মনে হয়েছিল যে আইআরসিজি ঘুরে দাঁড়াতে পারবে, কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, যদিও তাদের মধ্যে ইন্টারফাইট আছে আর্মির সাথে আইআরসিজির। আমি গতকাল সন্ধ্যা থেকে আজকে দুপুর পর্যন্ত অন্তত 7-8 জন আমাদের ফর্মার এবং কারেন্ট ডিপ্লোম্যাট যারা মিডল ইস্টে কাজ করেছেন, তাদের সাথে কথা বলে চেক করে বুঝতে চাচ্ছিলাম যে ইরানের এই স্ট্রাকচার দিয়ে ভেঙে ফেলা সম্ভব কিনা। তারা অলমোস্ট সবাই এক বাক্যে বলেছেন যে রাতারাতি রেজিম চেঞ্জ এবং একটা তাদের মতো সরকার বসাবে এবং সেটা সফল হবে, এটা সুযোগ নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুইসাইড স্কোয়াড করে তারা, একটু আগে ওয়াদুদ ভাই যেটা বলছেন যে মিডল ইস্টের এখানে সেখানে হামলা হলো, এই হামলার ক্যাজুয়ালিটি কারা? ক্যাজুয়ালিটি বাংলাদেশের মানুষ হতে পারে, বিশ্বের যে কোনো দেশের সাধারণ মানুষ হতে পারে, এই ক্যাজুয়ালিটি হতে পারে। এটা হয়তো ইনিশিয়াল একটা রেসপন্স করেছে, কিন্তু আমার যেটা অনুমান, ইরান হয়তো এমনও করতে পারে তারা সুইসাইড স্কোয়াড করে টার্গেটেড ইসরায়েল আমেরিকাকে টার্গেট করে কোনো হামলা করলো। কিন্তু আলটিমেট যেটা হতে পারে সেটা হচ্ছে পুরা মিডল ইস্টে ভলাটাইল হবে, এবং এটা যদি কন্টিনিউ করে, আমরা এখন ধরে নিচ্ছি আমাদের তেলে, রেমিটেন্সে, লোকজনের যাওয়া আসায় সাময়িক প্রতিবন্ধকতা হলো, সেটা উত্তরণ ঘটবে। কিন্তু এটা যদি প্রলং করে, আলটিমেটলি এটা কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের জন্য, সেটা রেমিটেন্স, তো আমি যদি বলি আরএমজির পরে রেমিটেন্স আমাদের ইকোনমির বড় একটা সোর্স, সেটাতে ধাক্কা লাগতে পারে। আমরা এখন বলছি, অন্তত আজকে সকালেও প্রধানমন্ত্রী সভাপতিত্বে একটা সমন্বয় বৈঠক হয়েছে, সেখানে বিষয়গুলো আলোচনা হয়েছে বলে শুনেছি। তেলের সংকট নেই অন্তত 2 মাস পর্যন্ত। কিন্তু এই সংকট যদি প্রলম্বিত বা দীর্ঘায়িত হয়, তাহলে তো ধাক্কা, মানে আপনি যেটা একটা ইনফরমেশন দিতে যাচ্ছেন যে প্রাইম মিনিস্টার প্রিসাইড করে যে মিটিং হয়েছে সচিবালয়, এখানে কোঅর্ডিনেশন মিটিং, 2 মান্থসের আমাদের জ্বালানি সংকট হবে না, আমাদের এইটা স্টক আছে কিংবা পাইপলাইনে আছে। একটু প্রাসঙ্গিকভাবে বলে রাখি, গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছিল, সেখানে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সচিব এবং অপর অফিসারদের নিয়ে বসেছিলেন। তারা ইরানে আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করেছিল, অন্য মিশনগুলোতেও এঙ্গেজ হয়েছে। আমাদের চিন্তাটা হচ্ছে এই মুহূর্তে ইরানে যে বাংলাদেশের নাগরিকরা আছে,
তাদের security and safety। তাদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে আমি 300 শিক্ষার্থীর কথা বলবো। জি, জি। আজকে দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে যেটা জেনেছি, সেই 300 শিক্ষার্থীকে যদি ইভ্যাকুয়েট করতে হয়, কিন্তু ইভ্যাকুয়েট তো আমরা এক্ষুনি করতে চাইলেই করতে পারি না, পারবেন না, আমাদের এমন তো অপরাপর মোটেই দেশগুলো দেখতে হবে। এবং পাশাপাশি অপশন দেখা হচ্ছে আপনার উজবেকিস্তান, পাকিস্তানের সাথে ট্যাগ করে যদি ইরান থেকে মুভ করতে হয়, আপনার তো বর্ডার দিয়ে সেটা বের করতে হবে। তো তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করা হচ্ছে, কারণ যে জায়গায় আমাদের মিশন এবং চ্যান্সেরি আছে তার আশেপাশে কিছু ল্যান্ডমার্ক বিল্ডিং আছে। তো ওই উদ্বেগটা কিন্তু আছে। গতকাল রাতে অন্তত রাত 11টা পর্যন্ত মিটিং যেটা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কোঅর্ডিনেশন মিটিং, এগুলোর ধারাবাহিকতা আজকে দিনের বেলা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জি। আরেকটা ওভারঅল সিচুয়েশন নিয়ে অ্যাসেস করা, আমাদের কি করণীয় আছে, আমাদের প্রস্তুতি কি, তো সেই জায়গাতে আছে। কারণ দেখুন, আমরা কিন্তু এই সংঘাত লড়াই যুদ্ধের সরাসরি অংশীদার না, বা আমরা পার্টিও না, কিন্তু আনফর্চুনেটলি এটার ফল অন্যান্য দেশের মতো আমাদের উপরে এসে পড়ছে। তো ফল যেহেতু এসে পড়বে, আমাকে তো প্রস্তুতি নিতেই হবে যে আমি এই সংকট থেকে কিভাবে বের হয়ে আসতে হবে। এইভাবে জিনিসগুলো ইভলভ হচ্ছে বলে। জনাব অদূত ভুইয়া, এই ঘটনার পরে আমরা আজকে দেখলাম যে জামাতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে, কিন্তু বিএনপির তরফ থেকে কোনো ধরনের কর্মসূচি আমরা দেখি নাই। যদিও সরকার তৎপর রয়েছে, যেমনটি রাহিদ এজাজ বললেন যে সরকার গতকালকেই এই নিয়ে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন, আজকে মিটিং করেছেন। আপনাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সার্বক্ষণিকভাবে নজরদারি করছেন, এবং এয়ারপোর্টে কি হচ্ছে, বিমান মন্ত্রণালয়, সবাই এটা নিয়ে কনসার্ন আছে। বিএনপি কি করছে সেটা তো আপনি নিজেই বলে দিলেন। অতএব আমার মনে হয় আপনি যা বলছেন বিএনপির জন্য এটা যথেষ্ট। সরকার করছে আর কি, সরকার করছে, যেহেতু বিএনপি সরকার কি কি করছে আপনি নিজেই বলেছেন। আর আমার সহ আলোচক তিনিও বলেছেন জি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সকালে এই নিয়ে উদ্বিগ্ন এবং মিটিং করেছেন, জি এবং রাতেও পররাষ্ট্র মন্ত্রণালয় মিটিং করেছেন। দেশের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়াবে, দেশের তেলের অবস্থা কি ইত্যাদি নিয়ে সরকার উদ্বিগ্ন এবং তৎপর। জি। অতএব আমি মনে করি সরকার তার যথেষ্ট দায়িত্ব পালন করছে। সরকার কূটনৈতিক চ্যানেলে এই আমাদের আমেরিকা শিক্ষার্থী এবং কিংবা প্রবাসীদের যারা রিস্কের মধ্যে আছে, বিশেষ করে ইরানে যেমনটি বললেন, তাদেরকে ফিরিয়ে আনা, ইরানে যারা আছে ছাত্র বা কর্মজীবী, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর দুই দেশের বা তিন দেশের যুদ্ধ অবস্থা বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা কেমন, এটাও কূটনৈতিক চ্যানেলে, সরকারি চ্যানেলে সরকার খবর রাখছে। সরকার তার দায়িত্ব পালন করছে, জি। আর জামাত ইসলাম বিরোধী দল হিসেবে তার দায়িত্ব পালন করছে। অতএব আমি সরকারের প্রসঙ্গ, জামাত ইসলামের তুলনা করার এখানে কোনো সুযোগ নেই। আমি প্রাসঙ্গিক এই ঘটনার সাথে রিলেভেন্ট না, তারপরে বলছি যে গত কয়েকদিন থেকে আরেকটা আলোচনা সরকারের বিরুদ্ধে বলবো কিংবা ইয়েতে বলবো যে নারী নির্যাতনের একটা ঘটনা ব্যাপকভাবে সারা দেশে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিগত সরকারগুলো যে অবস্থা রেখে গেছে সেটাই আমরা আরো অনেক দিন এটা বহন করতে হবে। জি। সেটা কালচার বলেন, সেটা সংস্কৃতি বলেন, সেটা আমাদের অভ্যাস বলেন, আমাদের নৈতিক চরিত্র হনন বলেন, এবং আমাদের চুরি ডাকাতি দুর্নীতি বলেন, আমাদের নানা রকম অপরাধ বলেন। না, এই নারী নির্যাতনের এটাও কি বহন করতে হবে? এটা তারই ধারাবাহিকতা। ইন্টারিম গভর্নমেন্ট এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট যেগুলা ছেড়ে দিয়ে গেছে, যে অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে গেছে, তনু হত্যার বিচার হয়নি, হাজার হাজার দোষী তাদের বিচার হয়নি, সেটার প্রভাব কিন্তু আরও কিছুদিন থাকবে, যতদিন পর্যন্ত আমাদের সরকার, বিএনপি সরকার প্রোটেক্ট করার মতো সময় না পাবে। এখনও সেই সময়টা আমাদের আসেনি। এক। দুই নম্বর, এই যে নরসিংদীতে যেই দর্শনের কথা আপনি বলছেন, সেই দর্শনটা করেছে 18 সালে যোগদানকারী একজন আওয়ামী লীগার। 18 সালের আগে বিএনপি করতো, আচ্ছা। তাকে জামাত ইসলাম, তাকে বিএনপি বানাইছে এখন তাদের মিডিয়া দিয়ে, আপনাদের মিডিয়া দিয়ে। হ্যাঁ, না, ওখানে বিএনপি যে নেতারা উনি সালিশ করছেন, ওনার তো উনি 18 সালে দর্শনের সাথে জড়িত না, সালিশের সাথে জড়িত। 18 সালে উনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ওই ভদ্রলোক, যে ভদ্রলোক এই কাজ করে, ভদ্রলোক তো বলা যাবে না, ওই ফেসিস্ট, ওই এই অপরাধে, এবং তাকে তো গ্রেফতার করা হয়েছে। এখন এই মেসেজ সরকার এই জায়গা থেকে তো তার দায়িত্ব পালন করছে, সাথে সাথে গ্রেফতার করছে। বিগত সরকারগুলো তো গ্রেফতারও করতো না। আমরা আশা করতে পারি সরকারের মেসেজটা যদি ক্লিয়ার থাকে, সরকার যদি কঠোর হয় যে কোনো ঘটনায়, আপনারা আশা করতে পারি সরকার অত্যন্ত ভালো করবে, এবং সরকারের শুরুটা অত্যন্ত ভালো। আপনি দেখেন, খেয়াল করেন,
রেপ করছে, সাথে সাথে আইনের আওতায় আনছে। একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে, 2-3 ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে। এবং আরও আপনি খেয়াল করে দেখেন যে এর মধ্যে আরও বেশ কয়েকটি ঘটনা সরকার খুব তড়িৎ ব্যবস্থা নিয়েছে। এতে করে শেখ হাসিনা যেমন আগে একটা গর্তের মধ্যে বাচ্চা একটা পড়লে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে হবে না, ব্যাপারটা এরকম। এবার ব্যাপারটা তাই না, না 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 না, এবার ব্যাপারটা প্রাতিষ্ঠানিক। এবার মিডিয়া এবং আপনাদের মিডিয়া, আপনারা মিডিয়া তো নানা রকমের মিডিয়া আছেন, মিডিয়াওয়ালারা এগুলো জাস্ট প্রচার করেন। আপনার মিডিয়া এবার কি প্রচার করতেছে আপনি বুঝে নেন। তো মিডিয়া এইসব প্রচার করে, অর্থাৎ এখানে তারেক রহমান বা সরকার প্রধান একক কোনো কৃতিত্ব নিতে চায় না, এবং এটা প্রাতিষ্ঠানিকভাবে এটাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিকেন্দ্রীকরণের মাধ্যমে করছে। ইতিমধ্যে সরকার নানা কাজে যে ভালো পারফর্ম দেখিয়েছে, এবং সরকারের শুরুটা খুব সুন্দর। আমরা আশা করব এটা কন্টিনিউ করবে এবং মানুষের মঙ্গলেই সরকার কাজ করবে। আপনাকে এই জন্য আপনার একটু সময় দিতে হবে, জাতিকে একটু সময় দিতে হবে। এখনই বাংলাদেশ স্বর্গ হয়ে যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। জনাব রাহিদ এজাজ, আপনাকে ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন এই সময়ে আইএফএসি নিবেদিত এই সময়ের আজকের এই আলোচনা। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।